ইংল্যান্ডে বাড়ির ভেতরে মানে ডাইনিং রুমে বা বেডরুমে যে সমস্ত দরজাগুলো লাগানো থাকে সেগুলো হয় ভীষণই অদ্ভুত। এখানকার বাড়িগুলোর শুধুমাত্র মেন এন্ট্রান্সে যে দরজাটা লাগানো থাকে সেই দরজায় আর বাথরুমে শুধুমাত্র লক করা সিস্টেম থাকে, আর বাদবাকি ডাইনিং রুমে বা বেডরুমে যে সমস্ত দরজাগুলো থাকে সেগুলো কোনোভাবে লকও করা যায় না। এমনকি এখানকার দরজাগুলোতে কোনো ডোর স্টপারও ফিট করা থাকে না, ওই আলাদা করে ডোর স্টপার আর কি লাগিয়ে নিতে হয়। সব থেকে বড় কথা হলো এই দরজাগুলো হয় বাচ্চাদের জন্য ভীষণ বিপজ্জনক, কারণ এই দরজাগুলো এমনি এমনি কোনো সাপোর্ট ছাড়া মানে ডোর স্টপার ছাড়া কোনোভাবেই খোলা থাকে না। তো তাই যদি ডোর স্টপার না থাকে তো তাহলে দরজা খোলার সাথে সাথে খুব জোরে সপাটে বন্ধ হয়ে যায় দরজাগুলো, আর এই দরজাগুলো মোটেই হালকা নয়, যথেষ্ট ভারী। কাজেই বুঝতে পারছেন বাড়িতে যদি কোনো বাচ্চা কাচ্চা থাকে তো তাহলে যে কোনো মুহূর্তে বিপদ ঘটে যেতে পারে। আমরা এখন যে ফ্ল্যাটটাতে থাকি তো এখানে দুখানা বেডরুম আছে। তো একটা বেডরুমে ডোর স্টপার হিসেবে এই একখানা পোটলা দিয়ে দিয়েছিল ল্যান্ডলর্ড। এই পোটলাটার মধ্যে ছোট ছোট স্টোন চিপ ভর্তি করা আছে, তো যে কারণে পোটলাটা ভীষণই ভারী, তাই দরজাটা তো কোনোভাবে আটকে যায়। কিন্তু আমরা এখানে তো 3-4 মাস হয়ে গেল আছি, তো এটা আস্তে আস্তে দেখছি ছিঁড়ে যাচ্ছে। তাই ভাবলাম যে একটা বরঞ্চ ডোর স্টপারে কিনেই নি, আর পরে না হয় এই পোটলাটাকে আবার সুন্দর করে সেলাই করে তুলে রেখে দেবো। কিন্তু এই মুহূর্তে ডোর স্টপারটা কিনে নেওয়াটা খুব ইম্পর্টেন্ট, কারণ এমনিতেই আমার বাড়িতে বাচ্চা আছে আর আমার ছেলে একটু দুষ্টু, আর দুষ্টু হোক বা শান্ত, এই দরজার ফাঁকে যে কোনো মুহূর্তে কিন্তু বাচ্চাদের আঙুল আটকে যেতে পারে। আর এই দরজার ফাঁকে আঙুল চিপে গেলে বাচ্চাদের কতটা কষ্ট হতে পারে বলুন তো। সেই কারণেই 2 দিন আগে একটা ডোর স্টপারের অর্ডার দিয়ে দিয়েছিলাম, তো আজকে বিকেল বেলার দিকে আসার কথা আছে। তো ইংল্যান্ডের বাড়ির দরজায় আলাদা করে যে ডোর স্টপারগুলো লাগানো হয় সেগুলো কিরকম দেখতে হয় সেটা তো অবশ্যই আপনাদেরকে দেখাবো, আর তার সাথে শেয়ার করব আমার আজকের সারাটা দিনের রোজ নামচা। তো নমস্কার, মহুয়াস ডেলি ব্লগে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ হলো সোমবার, ঘড়ি কাটায় এখন সকাল 7:30। তো কুহুর এখন টিফিনটাকে আমি রেডি করে দিচ্ছি। আজকে একটুখানি ব্রেড জ্যাম দিয়ে দিয়েছিলাম, সঙ্গে একখানা পাফ দিয়েছিলাম, আর সাথে ছিল কিছু ফল। ঝটপট করে ওর টিফিন বক্সটাকে গুছিয়ে দিলাম, কারণ কুহু আবার স্কুলেতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। আজকে আবার টুকু ঘুম থেকে উঠে বাবাকে আর দিদিকে বাইরে যেতে দেখে খুব কান্নাকাটি করছিল। তো অগত্যা তাই সুদীপ্ত এখন ওকে সঙ্গে নিয়েই কুহুকে স্কুলেতে দিয়ে আসতে যাচ্ছে। রেডি হয়ে গেছিস? হ্যাঁ। চলো। আছে। সব নিয়েছিস? টিফিন বক্সটা নিলি ঢোকালে? হ্যাঁ হ্যাঁ। তবে প্রথমে আমার হাতে দাও। ঠিক আছে। লাগবে না বলো, হাফ প্যান্ট পরে আছে, এত গরমে ঠান্ডা রোদ তো আছে। কয়েকদিন ধরে এখানে বেশ ভালোই গরম পড়ে গেছে, টুকু তাই হাফ প্যান্ট পরেই বাইরে যাচ্ছে। অবশ্য একটুখানি সোয়েটার পরিয়ে দিয়েছি, কারণ সকালবেলার টাইমটা তো একটুখানি ঠান্ডা হাওয়া বাইরে থাকে। আজকে কি ভাগ্যিস সোমবার, সুদীপ তো বাইরে থেকেই কাজ করবে, তো তাই জন্য টুকুকে বাইরে নিয়ে যেতে পারছে। না হলে ও যেরকম কান্নাকাটি শুরু করে দিয়েছিল আমার জন্য তো খুবই সমস্যার হয়ে যেত ওকে সামলানো। আমরা এখন যে ফ্ল্যাটটাতে আছি তো এখানকার ল্যান্ডলর্ড একটা বেডরুমে তো দেখতে পেলেন ওরকম একটা পোটলা টাইপের দিয়ে দিয়েছিল, তবে আর একটা বেডরুমে এরকম একটা ডোর স্টপার দিয়েছিল। আর ডাইনিং রুমে যে দরজাটা আছে সেটার সামনে আবার একখানা সোফা একদম সেটে আটকানো আছে, তো তাই ওই দরজাটা খুলে যাওয়ার কোনো চান্সই নেই। তাই দিন 7 আগে একখানা ডোর স্টপারের আমি অর্ডার দিয়েছিলাম, আর সাথে ছিল আরো কিছু জিনিসপত্র। তো আজকে বিকেল বেলার দিকে পার্সেলটা চলে এসেছে, তো এখন আমি ওটাকেই আনপ্যাক করছি। অ্যাকচুয়ালি আমাদের বাড়ির সামনাসামনি যে সমস্ত দোকানপাটগুলো ছিল তো সেখানেও আমি ডোর স্টপারের খোঁজ করেছিলাম, কিন্তু কোথাও পাইনি, তাই অনলাইনেই অর্ডার করতে হয়েছিল। তো এখন তো দেখছি জিনিসটা বেশ ভালো, মানে দেখে তো বেশ মজবুত বলেই মনে হচ্ছে। এখন এটাতে দরজাটা ভালোভাবে আটকালেই হলো। আর এই একটা জিনিসের জন্য আরো কত কিছু জিনিসপত্র আমাকে অর্ডার দিতে হয়েছিল, কারণ এই ডোর স্টপারটার দাম ছিল মাত্র 2 পাউন্ড। তো এই 2 পাউন্ডের জিনিসের জন্য কেউ তো আর ফ্রি ডেলিভারি দিয়ে যাবে না। আজকে আমি এই জিনিসপত্রগুলো তেমু থেকে অর্ডার করেছিলাম, কিন্তু তেমু হোক বা অ্যামাজন, যে কোনো জায়গা থেকেই একটা নির্দিষ্ট অ্যামাউন্টের উপরেই কিন্তু ফ্রি ডেলিভারিটা হয়।
তাই দরকার না থাকলেও কয়েকটা জিনিসপত্রের অর্ডার দিয়েছিলাম। তো এটা একটা কানের, আমি সাধারণত ইমিটেশনের কানের পরি না, কিন্তু এটা দেখে বেশ পছন্দ হলো, তো তাই ওটা নিয়ে নিয়েছিলাম। সঙ্গে একখানা কাঠের চিরুনি, সাথে কুহুর জন্য একখানা ঘড়ির অর্ডার দিয়েছিলাম। অ্যাকচুয়ালি কুহু যে ঘড়িটা পরে ওটা একটুখানি ডিস্টার্ব করছে, তাই কয়েকদিন ধরেই ভাবছিলাম যে ওর জন্য একটা ঘড়ি কিনবো। তো এখান থেকে যখন অর্ডারগুলো দিচ্ছিলাম, তো একটা ঘড়ি মোটামুটি কম দামে ওই 10 পাউন্ডের মধ্যে পেয়ে গেলাম, তো তাই অর্ডার দিয়েছিলাম। এটা একটা স্মার্ট ওয়াচ, কুহু নিজেই এটাকে অর্ডার দিয়েছিল, ওর যেহেতু পিঙ্ক কালার পছন্দ তাই। কিন্তু এই ঘড়িটার সাথে একখানা তো চার্জারও দেওয়ার কথা ছিল, সেটা তো দেখতে পাচ্ছি না। তো যাই হোক, ওটা পরে সুদীপ্তকে দেখাচ্ছি, আগে বরঞ্চ বাদ বাকি জিনিসগুলোকে বার করে নিই। তো এটাও একটা কানের, ওই পার্ল দেওয়া, বেশ দেখে পছন্দ হলো, এটাও নিলাম। আর সাথে এটা হচ্ছে কুহুর জন্য একখানা ওই পার্লের হার। এখানে আবার আমাদের দেশের মতন সুন্দর সুন্দর হার বা কানের তো পাওয়া যায় না, আর কি বিচ্ছিরি বিচ্ছিরি দেখতে সব হার বা কানের গুলো, যেগুলো আমাদের দেশে হয়তো 10-12 টাকা দাম হবে, সেগুলোর এখানে 300-400 টাকার মতন দাম। তো সেই কারণেই কিনতে বড্ড গায়ে লাগতো, আর এটা দেখলাম কম দামে পেয়ে গেলাম, তো তাই জন্য নিয়ে নিয়েছিলাম। তো এই কটা জিনিসেরই অর্ডার দিয়েছিলাম অনলাইনে। সবার আগে যে জিনিসটার জন্য এতগুলো জিনিসের অর্ডার দেয়া, তো সেটাকেই আগে ফিট করে নিচ্ছি। ওই ডোর স্টপারটাকে দরজার ফাঁকে আটকে দেখলাম, বেশ ভালো মতনই দরজাটা কিন্তু আটকে গেছে। জিনিসটা বেশ ভালো হয়েছে, আর বেশ শক্তপোক্তও আছে, খুব একটা তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে বলে মনে হচ্ছে না। এরপরে কুহুর ঘড়িটাকে যাই সুদীপ্তকে গিয়ে দেখাই। ঘড়িটা এইরকম কেন? দেখতাম, আমি তো এখন কিছু জানি না কি হয়েছে ঘড়িটা। এরকম কেন? এই আবার কি স্টাইল? আচ্ছা, ওটাই। দাঁড়াও দাঁড়াও, এটা দেখতে হবে না কোথায় কি চার্জের কি পয়েন্ট আছে কিনা, ইউএসবি পয়েন্ট। এটা তোমার জন্য নয়, সব থেকে চার্জটা দিয়ে দিলে। চার্জ দিলে এত টাকা কোথা থেকে দেওয়া যাবেও না, চার্জারই দেয়নি, এটা ডিফেক্ট রেজ করতে হবে। ওকে, এই 4:47 টাইমিং, আর এর সঙ্গে জুন 22 তারিখ আজ দেখাবে। ওকে, এই যে আচ্ছা, জুন 22, এটা একবার টিপে আমায় দেখবো টাইম এস। ওকে। এনে মাম পড়ে ফেল, ধর মাম্মা দেখ পড়ে। কুহুর ঘড়িটার সাথে একখানা চার্জার দেওয়ার কথা ছিল, তো যেটাকে দেয়নি, তো সেই কারণে সুদীপ্ত এখন একটা কমপ্লেন রেজ করে দিচ্ছে, কারণ ঘড়িটাকে সব সময় ল্যাপটপে চার্জ দেওয়া তো সম্ভব নয়, আর যখন ডিফেক্ট আছে তো তখন ডিফেক্ট রেজ করে দেওয়াটাই উচিত। হ্যাঁ, না না ঠিক। এই লিখে দেয়, নো there is no need to return these items, feel free to keep, donate or recycle them। ও বাবা, না নেবেন না। তাহলে ফেরত নিয়ে যাবে না? বাবা, এই আবার কি? তা ফেরত নেবে না, অথচ টাকাটা রিটার্ন করে দিল। আসলে অনেক দূর থেকে এটাকে আসে, তো এটা চায়না থেকে আসে বেসিক্যালি। ওই জন্যই রিটার্ন নেয়। রিটার্ন নিতে অনেক খরচা না একটা ছোট্ট আইটেমের জন্য। ও, এরা বেসিক্যালি এগুলো যেটা করে সেটা হচ্ছে ক্লিয়ারিং সেল করে, ও ক্লিয়ারেন্স, ঠিক আছে? সেই জন্য এর ওই জন্য মায়ের সাথে তুমি দেখতে হবে একটু হয়তো ডিফেক্ট হয়ে গেল, কিছু হলো, হতেও পারে, 100% শিওর, বাট মায়ের সাথে এরকম হতে পারে যে একটু হয়তো ডিফেক্ট পেলে। ও, বাহ, ভালো হয়েছে। এই ওই কানের গুলো আমার, এই বড় বড় কানের বাচ্চারা পরে নাকি? তোর ছোট কানের কিনে দেবো, এই সব বড় বড় কানের গুলো পরে না, ওই হারটা তোর জন্য কিনেছি। ওই বড় বড় কানের গুলো বাচ্চারা পরে না, এমনি কোথাও গেলে পড়তে পারি, তোকে ছোট ছোট স্টোন দেয়া কিনে দেবো। কি হয়েছে? আজকে বিকেলবেলার দিকে একটুখানি ফুচকার চাট খাওয়ার খুব ইচ্ছা হচ্ছিল, তো সেই কারণে 2-3 রকমের চাটনি বানিয়ে নিচ্ছি। তো প্রথমে একটা ধনেপাতা চাটনি বানাবো, তো সেই কারণে ওই মিক্সিং বোলটার মধ্যে একটুখানি ধনেপাতা ভালো করে ধুয়ে দিয়ে দিলাম, আর সঙ্গে 2 পিস লেবু নিয়ে নিয়েছিলাম। এর মধ্যে একটুখানি বিট নুন ইউজ করছি, কারণ এই চটপটা জিনিসের সাথে বিট নুনটা খুব ভালো যায়। আর সাথে দিয়ে দিয়েছিলাম 3 চামচের মতন চিনি, আর একদম সামান্য একটুখানি জল। এই যে এক রকমের চাটনি আমার রেডি হয়ে গেল। এবারে এটাকে একটা বাটির মধ্যে ঢেলে রাখছি, আর এর মধ্যে আমি কোনো লঙ্কা ইউজ করলাম না, কারণ এমনি যে আলু মাখাটা মাখবো, তো তার মধ্যে যেহেতু লঙ্কাটা দেবো তাই। এরপরে একখানা তেঁতুলের চাটনি বানাবো বলে, তো তাই জন্য একটুখানি তেঁতুলের কাঠ নিয়ে নিচ্ছি। তো এটাকে প্যানের মধ্যে দিয়ে দেবো,
তারপরে এই তেঁতুলের কাতটা যখন ফুটতে শুরু করবে তারপরে এর মধ্যে একটুখানি চিনি দেবো। বেশ অনেকটা পরিমাণেই চিনি দেবো। আর এর মধ্যে কিন্তু আর জল এক্সট্রা করে দিলাম না, বেশি পাতলা হয়ে গেলে না তখন চাটনিটা খুব একটা ভালো লাগবে না। এই যে তেঁতুলের চাটনিটাও আমার একদম রেডি হয়ে গেছে। তো দু রকমের চাটনিটা রেডি হলো, এরপরে একটুখানি দই ভালো করে ফেটিয়ে নিচ্ছি। একখানা বড় সাইজের আলু আমি সেদ্ধ করে নিয়েছিলাম, আর এখন ফোকের সাহায্যে এই আলুটাকে একটুখানি স্ম্যাশ করে নিচ্ছি, কারণ হাতে করে যদি এই আলুটাকে মাখাতে যাই তো তাহলে আলু ভাতে টাইপের হয়ে যাবে। তো সেরকমটা হলে খেতে খুব একটা ভালো লাগবে না। এরপরে এর মধ্যে একদম ছোট ছোট করে কেটে রাখা শসা আর টমেটো কুচি দিয়ে দিলাম। আজকে একদম সকালবেলার দিকে একটুখানি ছোলা ভিজিয়ে দিয়েছিলাম, তো ওই ছোলা ভেজানোটাও এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে কয়েকটা মশলা অ্যাড করব। আগেই বললাম যে এই চাট জাতীয় জিনিসে সাদা নুনের থেকে বিট নুনটা বেশি ভালো লাগে, তো তাই জন্য একটুখানি বিট নুন এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমার বাড়িতে সব সময়ের জন্য ভাজা মশলা মজুদ থাকে, তো তাই জন্য একটুখানি ভাজা মশলা এর মধ্যে দিয়ে দিলাম, আর সঙ্গে দিলাম একটুখানি চাট মশলা। ব্যাস, এই সব কিছু দিয়ে আলুটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। চাটনি, আলু মাখা সবই তো রেডি হয়ে গেছে, এবারে হচ্ছে আসল কাজ, মানে ফুচকাগুলোকে ভাজা। আমি দোকান থেকে একখানা ফুচকার প্যাকেট কিনে এনেছিলাম, তো সেই ফুচকার প্যাকেট থেকেই কয়েকটা ফুচকা এখন তেলেতে ভেজে নিচ্ছি। এখানে দোকানে এমনি ভাজা ফুচকাও প্যাকেটে করে পাওয়া যায়, কিন্তু সেগুলো না বড্ড বেশি মিয়নো হয়, আর ফুচকা যদি মিয়ে যায় তো তাহলে সেটাকে যত ভালোভাবেই মাখা হোক না কেন তার স্বাদ মোটেই ভালো লাগবে না। তবে এই ফুচকাগুলো কিন্তু দারুণ সুন্দর হয়। এই যে আমার বেশ কয়েকটা ফুচকা ভাজা হয়ে গেছে, তো এবারে এর মধ্যে পুরগুলোকে একে একে ভরতে শুরু করে দিলাম। ফুচকার দোকানে যখন ফুচকা দাদা ফুচকাগুলোকে বানায়, তো তখন দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিরকম জিভে জল এসে যায় না? এখন এগুলোকে বানাতে বানাতেও আমার যেন জিভে জল এসে যাচ্ছে। খালি ভাবছি কতক্ষণে এগুলোকে রেডি করব আর কতক্ষণে এগুলোকে খাবো। এই যে ফুচকাগুলোতে সব পুর ভরা হয়ে গেছে, এরপরে এর মধ্যে দই আর ওই যে দু রকমের চাটনি বানিয়ে রেখেছি, তো ওগুলোকে একে একে দিয়ে দেবো। এমনি আলু মেখে বা টক জল দিয়ে ফুচকা খেতে তো ভীষণই ভালো লাগে, কিন্তু এই ফুচকাগুলোর স্বাদ হয় অনবদ্য। ওই আলু, দই, চাটনি সবকিছু একসাথে মিলেমিশে এমন একটা স্বর্গীয় স্বাদ আসে না যে কি বলবো। মুখে দিলে যেন মনে হয় অমৃত। অ্যাকচুয়ালি আমি এই চটপটা জাতীয় জিনিসপত্র খেতে ভীষণ ভালোবাসি, তাই হাতের সামনে এই সমস্ত জিনিসপত্র যদি পাই তো তাহলে যেন আর কোনোভাবে লোভ সামলাতে পারি না। তো যাই হোক, দু রকমের চাটনি তো দেওয়া হয়ে গেছে, এবারে উপর থেকে একটুখানি ঝুরি ভাজা ছড়িয়ে দিলাম। অ্যাকচুয়ালি এই জাতীয় জিনিসে একদম সরু সরু যে ঝুরি ভাজা হয় সেগুলোই দেয়, কিন্তু ওগুলো তো ওখানে পাইনি, তো তাই জন্য যা পেয়েছি সেটাই দিলাম। আর উপর থেকে সামান্য একটুখানি ধনেপাতা ছড়িয়ে আর একটুখানি ভাজা মশলা দিয়ে দিলাম। আমার চাট মশলা তো একেবারে রেডি, এইবারে সবাইকে সার্ভ করে দিই। পাপড়ি চাট পাপড়ি চাট, ওই ফুচকার চাট। ফুচকা ছিল, চাটটা কি করে বানালেছো? ওই ভেতরে সব পুর দিয়ে হুম, দারুণ লাগে, দারুণ। আচ্ছা না, নকুল না খাচ্ছে। নকুল না না, ভগবান। ও নকুল খুব ভালোবাসে। বাট মা আমিও না সেদিন ওর এই খেয়ে চাটটা খাওয়ার পর থেকেই মনে হচ্ছিল যে বানাবো। তো চলুন, ফুচকা খেতে খেতে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ব্লগে। নমস্কার।